দর্শক, রাত ঠিক 10:15টায় ওসমান হাদি মারা গেছেন সেই তথ্য আমরা নিশ্চিত হতে পেরেছি ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার আহাদের তরফ থেকে। এই খবর তিনি নিশ্চিত করেছেন। হাদিকে নিয়ে শাহবাগ উত্তপ্ত হয়েছে। আমরা সন্ধ্যার পরে যখন দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে, তারপরে হাদির মৃত্যুর এই খবরটা আরও ব্যাপক অস্থিরতা তৈরি করে। এই মুহূর্তে অস্থিরতার কি অবস্থা সেটা যেমন আলোচনা করার চেষ্টা করব, তেমনি এই উদ্ভূত পরিস্থিতিতে খুব স্বল্প সময়ের নোটিসে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এই ভিডিওটা যখন করছি তার ঠিক 1 মিনিট আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করেছেন। খুবই সংক্ষিপ্ত ভাষণে তিনি কি বললেন সেই আলোচনাও করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন রাত ঠিক 10:15টায়। ডাক্তার আহাদ ঢাকা মেডিকেলের নিউরোসার্জন, তিনি প্রথম থেকেই হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। হাদির যে ঢাকা মেডিকেলে প্রথম অপারেশন হয় সেই অপারেশন থিয়েটারেও তিনি ছিলেন। নিউরোসার্জন হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনেক ডাক্তারের সঙ্গে তিনি ওই টিমের একজন সদস্য ছিলেন। তিনি নিশ্চিত করেছেন একটি টেলিভিশন চ্যানেলকে একটু আগেই যে বিকেল 5টার পরে হাদির অপারেশনের সিদ্ধান্ত ব্যাপারে পরিবার সম্মতি জানায়। 5টার পরে সম্মতি জানানোর পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সিঙ্গাপুরের বিখ্যাত নিউরোসার্জনদের সমন্বয়ে গঠিত একটা বিশেষজ্ঞ টিম বোর্ড গঠন করে এই সিদ্ধান্ত নেন এবং অপারেশন থিয়েটারে নেওয়ার পরে যেটা ডাক্তার আহাদ বলেছেন সেটা হচ্ছে যে আইসিবি মনিটরিং মেশিন, তার মস্তিষ্কে আইসিবি মনিটরিং মেশিন লাগানোর উদ্দেশ্য ছিল। সেটা লাগিয়ে তার ব্রেনকে সতেজ করা যায় কিনা সেই প্রচেষ্টার অংশ হিসেবেই মূলত অপারেশনটা শুরু করেন ডাক্তাররা। কিন্তু ডাক্তার আহাদ বলেন যে অপারেশনের মাঝখানেই তার অবস্থা সংকটাপন্ন হয়। যদিও এই অপারেশনে নতুন করে অ্যানেস্থেশিয়া দেয়া হয়নি, কারণ সংজ্ঞাহারা অবস্থাতেই হাদি রয়েছেন, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের অবস্থাতেই আছেন, সুতরাং নতুন করে অ্যানেস্থেশিয়া দেওয়ার প্রয়োজন হয়নি। ওই রকম অবস্থাতেই তার অপারেশন শুরু হয়। অপারেশন শুরু হওয়ার পরে হাদির হার্টবিটের অস্বাভাবিক অবস্থা তৈরি হয় এবং সেই অপারেশনের যে অপারেশনের ধকল তার শরীর আর নিতে পারেনি, কৃত্রিম শ্বাস প্রশ্বাসও আর কাজ করেনি। অবশেষে ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান রাত 9:45 সেই খবর জানিয়েছেন ডাক্তার আহাদ। ডাক্তার আহাদ বলেছেন যে এখানে আসলে ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এর চাইতে বেশি কিছু করার ছিল না। একদিন আগেই আমরা জানিয়েছিলাম যে এই ডাক্তার আহাদ আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে হাদির প্রকৃত অবস্থা বলেছিলেন এবং তিনি মোটামুটি নিশ্চিতই করেছিলেন যে হাদির ফেরার সম্ভাবনা খুবই সীমিত। যদি ফেরেনও তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কিংবা স্মৃতিশক্তি থাকা, কথা বলতে পারা, এই ব্যাপারগুলো না হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে হাদি একেবারে দীর্ঘ যাত্রায় ওপারের উদ্দেশ্যে চলে গেলেন। এরকম পরিস্থিতিতে ঢাকা যখন উত্তাল হয়েছে, শাহবাগ উত্তাল হয়েছে, শাহবাগ থেকে একটা মিছিল বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করছে। এই ভিডিও যখন করছি তখনও আমরা গণমাধ্যমে লাইভ দেখছিলাম যে প্রথম আলোকে আক্রমণ করার চেষ্টা চলছে, এখনও প্রথম আলোর সামনে বিক্ষোভ চলছে। সেটা যেন না হয় নিশ্চিত করেই আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এরই মাঝে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। খুবই স্বল্প সময়ের নোটিসে, আধা ঘন্টার নোটিসে তার ভাষণ রেকর্ড করা এবং প্রচার করা হলো। তিনি জাতির উদ্দেশ্যে যে 2-3টে ইনফরমেশন জানালেন, সেটা হচ্ছে যে আগামীকাল জুম্মা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে হাদির জন্য দোয়া করা হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয় সেখানেও বিশেষ প্রার্থনা
আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে। এই তথ্য যেমন জানিয়েছেন, তেমনি তিনি সবাইকে শান্ত থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেছেন। তিনি খুবই প্রধান উপদেষ্টার খুবই সংক্ষিপ্ত কয়েক মিনিটের এই জাতির উদ্দেশ্যে ভাষণে সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা যেটা ছিল সেটা হচ্ছে যে যারা আপনাদেরকে ফাঁদে ফেলতে চায় যে দেশটা অস্থিতিশীল হয়ে যাক, দেশটা অস্থিতিশীল হয়ে গেলে যাদের লাভ হবে এবং সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে, সেই তাদের পরাজিত শক্তির ফাঁদে পা দেবেন না আপনারা। প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ কথার মধ্যে আমার মনে হয়েছে যে এটাই একমাত্র গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তিনি বলেছেন যে আপনারা আপনাদের শত্রুপক্ষের পাতা ফাঁদে পা দেবেন না, দেশকে অস্থিতিশীল করার তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় নিজেদেরকে সামিল করবেন না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরে হাদির জন্য দোয়া করুন এবং ধৈর্য ধরে হাদির যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর আপনারা সবাই সেই কণ্ঠস্বর হয়ে যান, যেন পরাজিত শক্তি ফিরতে না পারে, এরকম একটা আহ্বান প্রধান উপদেষ্টা জানিয়েছেন। তার মানে হচ্ছে যে তিনি মূলত জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মূল কারণই ওসমান হাদির এই মৃত্যু এবং তার মৃত্যুর কারণে রাজধানীতে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য জাতির প্রতি একটা দিক নির্দেশনা দেওয়ার জন্যই তিনি মূলত ভাষণ দিয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু নয়। যখন মনে হলো যে যখন আমরা এই ঘোষণা শুনলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন মনে হয়েছিল যে কি না কি বলবেন তিনি, এরকম কোনো কিছু যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ দাবি করা হচ্ছে সেরকম কোনো সিদ্ধান্ত তিনি জানাবেন কি না, কিংবা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা তৈরি হলো কি না, এরকম পরিস্থিতিতে খুবই সৌভাগ্যবশত সেরকম কোনো বিষয়ে তিনি আলোকপাত করেননি। শুধুমাত্র সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিক হবে। আর শেষ যে ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে ডাক্তার আহাদ নিশ্চিত করেছেন যে আগামীকাল সকাল নাগাদ ওসমান হাদির মৃতদেহ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এবং তারপরে হয়তো সরকার নির্ধারণ করবেন কখন কোথায় জানাজা হবে, কখন কোথায় তাকে দাফন করা হবে। তবে কালকে সকালে যদি তার মরদেহ, আজকে রাতে আসবে না এটা ডাক্তার আহাদ নিশ্চিত করেছেন, কালকে সকালে যদি আসে তাহলে মোটামুটি বলা যায় যে কালকেই হয়তো জানাজা হবে, কালকেই দাফন কার্য সম্পন্ন হবে। আমাদের এর চাইতে বেশি বলার কোনো ইনফরমেশন এই মুহূর্তে নেই। তবে আমরা প্রত্যাশা করি যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, প্রথম আলোকে ঘিরে যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে, এই ধরনের ধ্বংসাত্মক কোনো কিছু যেন না হয়, সেগুলো যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রত্যাশাই আমাদের থাকবে। দর্শক, আপনার ভাবনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।